আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। 1 বছর আগেও তিনি ছিলেন দেশের সবথেকে ক্ষমতাধর ব্যক্তি। ক্ষমতার জোরে বেপরোয়া হয়ে নাগরিকদের ওপর বজায় রেখেছিলেন নিজের সর্বোচ্চ কর্তৃত্ব। ক্ষমতা ধরে রাখতে মানুষের প্রাণ নিতেও তিনি দ্বিধাবোধ করতেন না। কিন্তু কথায় আছে, এক মাঘে শীত যায় না। সময় বদলে গেছে, মানুষ রুখে দাঁড়িয়েছে, আর ভাগ্য তাকে এমন জায়গায় নিক্ষেপ করেছে যেখান থেকে ফিরে আসাটা একরকম অসম্ভব। এতক্ষণ যার কথা বলা হয়েছে তিনি বাংলাদেশের ইতিহাসের সবথেকে নিষ্ঠুর ও কঠোর শাসক শেখ হাসিনা। ১৯৭৫ সালে যখন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করে দেওয়া হয়, তখন বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনা। পরবর্তীতে শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। প্রায় ৫০ বছর অনেক কিছুই বদলে গেছে, তবে শেখ হাসিনা ও তার ভারত প্রীতি বদলায়নি। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন সেই ভারতেই। শেখ হাসিনার ভারতপ্রীতি কতটা বেশি ছিল তা প্রমাণিত হয় তার একটা কথাতেই। ২০১৮ সালে একবার তিনি বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। শেখ হাসিনার সমালোচকদের অনেকেই বলেন তিনি বাংলাদেশে এসেছিলেন প্রতিশোধের রাজনীতি করতে। কেউ কেউ বলেন ১৯৭৫ সালে নিজের পরিবারের করুণ অবস্থার জন্য তিনি বাংলাদেশের মানুষকেই শত্রু মনে করতেন। ন্যায় বিচারের প্রয়োজনে দাবিতে তারা এখানে এসেছিল এবং সেখানে প্রথমে ৫ জন ছাত্রকে তুলে নিয়ে যাওয়া হয় প্রিজেন্ট ভ্যানে। কথাগুলো পুরোপুরি না হলেও অনেকটাই প্রতিফলিত হয়েছে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে। লুটপাট, নৈরাজ্য আর অপশাসনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছিল বাংলাদেশ, যেখানে অনেকটা একনায়কের ভূমিকা পালন করেছেন শেখ হাসিনা। দেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে ৫ বার প্রধানমন্ত্রীর পদে বসেছেন শেখ হাসিনা। তবে এর মধ্যে ৩ বারই বিতর্কিত নির্বাচন করে তিনি এবং তার দল ক্ষমতায় এসেছিল। শেখ হাসিনা ১৯৪৮ সালের ২৮ সেপ্টেম্বর বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠায় শেখ হাসিনার শৈশবের দিনগুলো এক এক সময় এক এক জায়গায় কেটেছে। ১৯৬৮ সালে তার বিয়ে হয় বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম.এ. ওয়াজেদ মিয়ার সাথে। শিক্ষা জীবনে হলে থাকা অবস্থায় শেখ হাসিনা ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন, তাই পারিবারিক আবহের পাশাপাশি প্রাতিষ্ঠানিক রাজনীতির দীক্ষাটাও তার ছিল। কিন্তু কে জানত সেই দীক্ষা দিয়ে তিনি একটা সময় বাংলাদেশে দুঃশাসনের রাজত্ব কায়েম করবেন। ১৯৭৫ সালের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। সেই পরিস্থিতির পরিবর্তন আনেন শেখ হাসিনা। ১৯৮১ সালে ১৬ ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে নয়াদিল্লিতে অবস্থানকালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এরপর সে বছরের ১৭ মে তিনি বাংলাদেশে স্থায়ীভাবে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরে গণতন্ত্র রক্ষায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে তিনিও এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হন। তবে সামরিক শাসনের বিরুদ্ধে থাকলেও ১৯৮৬ সালের নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ব্যাপক সমালোচনায় পড়ে। এর নেতিবাচক প্রভাব ছাপ রেখেছিল গণতান্ত্রিক বাংলাদেশেও। এরশাদ পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসে জাতীয়তাবাদী দল বিএনপি। আর শেখ হাসিনা প্রথমবার বাংলাদেশের ক্ষমতায় আসেন ১৯৯৬ সালে। প্রধানমন্ত্রী হয়ে নানা পরিবর্তনের চেষ্টা করলেও অধিকাংশ জনগণের কাছে তিনি জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি, যেটার সুস্পষ্ট প্রতিফলন ঘটে ২০০১ সালের জাতীয় নির্বাচনে। সেবার পুনরায় ক্ষমতায় আসে বিএনপি। এরপরে ৭টি বছর দেশের রাজনৈতিক অঙ্গল ছিল অনেকটাই অস্থিতিশীল। ২০০৭ সালে ফখরুদ্দিন আহমেদের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনাকে জেলেও যেতে হয়। তবে নানা বাস্তবতায় ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। সেটি ছিল বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ অংশগ্রহণমূলক নির্বাচন। দ্বিতীয়বার ক্ষমতায় এসে দেশে অনেকটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা। পিলখানা হত্যাকাণ্ড, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, শাপলা চত্বরে নির্মমতা, সর্বোপরি ত্রাসের রাজত্ব সৃষ্টি করা, তার গ্রহণযোগ্যতা কমাতে এগুলোই যথেষ্ট ছিল। পাশাপাশি দুর্নীতির পাহাড় তো ছিলই। সবশেষে নিরস্ত্র ছাত্র জনতার উপর তার সরকারের দমনপীড়ন জনতাকে ঐক্যবদ্ধ করেছে। তবে শুধু কোটা সংস্কারের দাবি নয়, করোনা পরবর্তী সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার বাড়তি ব্যয়ের কারণে ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছিল, ব্যাপক ধস নেমেছিল বৈদেশিক মুদ্রা রিজার্ভেও। ২০১৬ সালের পর বিদেশি ঋণ দ্বিগুণ হয়েছিল। শেখ হাসিনা সরকারের অব্যবস্থাপনার কারণে চারপাশ থেকে এমন ভরাডুবি হয়। এছাড়া কয়েক দশকের অর্থনৈতিক উল্লসনের জেরে আওয়ামী লীগে শেখ হাসিনার ঘনিষ্ঠ দ্বন্দ্বের সীমাহীন দুর্নীতির কারণে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গণতন্ত্র ও মানবাধিকারের মূল্য চুকিয়ে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছিলেন শেখ হাসিনা, এমনটাই মনে করত মানুষ। শেখ হাসিনার বিরুদ্ধে গণমাধ্যম ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর কর্তৃত্ববাদী দমন পীড়নের অভিযোগ বেশ পুরনো।
অথচ এই শেখ হাসিনা একসময় বহুদলীয় গণতন্ত্রের জন্য রাজনীতি করে এসেছেন। অধিকার সংগঠনগুলো বিভিন্ন সময় জানিয়েছে, শেখ হাসিনার আমলে বাংলাদেশে অন্তত 600 গুমের ঘটনা ঘটেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে শতাধিক। শেখ হাসিনার আমলে দেশের নিরাপত্তা বাহিনীর একের পর এক আটক, নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়। 2021 সালে যুক্তরাষ্ট্র সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সাথে শেখ হাসিনার সম্পর্ক খারাপ হতে থাকে। সবশেষ জুলাই আন্দোলনে দেশটির সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন উঠেছিল। এই আন্দোলনে দেশের মানুষ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ছাড়ার জন্য 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল। এরপরে তিনি পদত্যাগ করেন, আর দেশ ছাড়ার আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। অবশ্য সে সুযোগ তাকে দেওয়া হয়নি। পরে তিনি বোন শেখ রেহেনাকে নিয়ে গণভবন ছাড়েন। একটি সূত্র জানিয়েছিল, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারের জন্য বাংলাদেশে উড়োজাহাজ পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দেয় নরেন্দ্র মোদী সরকার। কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশের আকাশসীমায় উড়োজাহাজ পাঠালে তাতে আইনের লঙ্ঘন হতে পারে। এরপর সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। হাসিনার পতনের পেছনে অনেকগুলো কারণ ছিল। সবচেয়ে বড় কারণটা হলো নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণতন্ত্রের কফিনে শেষ পেরে গেঁথে দেওয়া। বিরোধী দল ও ভোটারবিহীন পাতানো নির্বাচন দিয়ে তিনি পেয়েছেন গণতন্ত্র হত্যাকারীর তকমা। যদিও প্রচার মাধ্যমে বিশ্বকে তিনি বোঝাতে চেয়েছিলেন তিনিই হলেন গণতন্ত্রের মানসকন্যা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘদিন পর্যন্ত তিনি অন্ধ অনুগত আজ্ঞাবহ দাসে পরিণত করে রেখেছিলেন, বানিয়েছিলেন নির্লিপ্ত, অকার্যকর ও দলদাসে। এরপর আছে বিচার বিভাগকে নিজের ও দলের সুবিধামতো পরিচালনা করা। আইনের শাসনের অবলুপ্তি ঘটানো অন্যতম। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে চরম ব্যর্থতা, যার দরুন সর্বত্র হাহাকার সৃষ্টি হওয়া। এছাড়া ছাত্রলীগের অতি সক্রিয়তা ও অবাধ্য রাজনীতি। আরও আছে আর্থিক খাতে চরম লুটপাট, ব্যাংকিং ও শেয়ার বাজারকে পুরোপুরি ধ্বংস করা, আর্থিক প্রতিষ্ঠানে লুণ্ঠন রাজ ও বড় বড় লুণ্ঠনকারী তথা আর্থিক দেউলিয়া সৃষ্টি করা। আছে সংখ্যালঘুর সুরক্ষার নামে তাদের জমি, বাড়ি ও ঘর দখল নেওয়া। আর শারদীয় দুর্গাপূজা আসলে অনুভূতি সন্ত্রাসের নামে সংখ্যালঘুদের পাশবিক নির্যাতন করা, জনমনে বিভেদ ও রাজনৈতিক ধূম্রজাল তৈরি করে প্রকাশ করা যে হিন্দু মানে আওয়ামী লীগের সমর্থক। ইতিহাস ঘাটলে দেখা যায়, আওয়ামী লীগের শাসনকালে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, বরং হিন্দুদের ব্যবহার করে অপকৌশলে ছিনিয়ে নিয়েছে পার্শ্ববর্তী দেশগুলোর সহযোগিতা ও সহমর্মিতা। নেতা মন্ত্রীদের বেফাঁস ও আলটপ্পা মন্তব্য তো ছিলই, সঙ্গে কুকথার রাজনীতির মিশ্রণ করে প্রচ্ছন্ন হুমকি ও সাম্রাজ্যবাদী প্রভুত্ব বিস্তার। এসব বেলাগাম কূট মন্তব্যে জনগণ অত্যন্ত বিরক্ত ছিল। গুজবের মতো সস্তা রাজনৈতিক কৌশল ও নেতাদের রাশভারী শব্দ চয়নও ছিল পুরো দলকে খাদের কিনারায় টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। হাসিনা দুর্নীতির বহরে বাংলাদেশে ভয়ঙ্কর সংযুক্তি করেছিলেন। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো তথ্য এসেছিল পরিসংখ্যানে। ছোটবেলায় পুকুর চুরির অর্থ জেনেছিলেন যারা, গত 15 বছর ধরে তারা সেটা দেখেছেন সযত্নে। সমাজের মাথা যারা, সেসব রাঘব বোয়াল খাল, বিল, নদী, সাগর, পাহাড়, জঙ্গল, এমনকি বালি সব হাপিস করে দিয়েছে গুগ্রাসে। এক একজনের চুরির বহর হাজার হাজার কোটি টাকা। আজিজ, বেনজির কিংবা আবেদ আলীর দুর্নীতির পসরা মগের মূল্যকেও পরাস্ত করবে। চুরির টাকার বেশিটাই নাকি বিদেশে পাচার করেছে তারা। বছর দুয়েক আগে তৎকালীন অর্থমন্ত্রী সংসদে বলেছিলেন, অর্থ পাচার কি করে রোখা যায়, কি করে বিদেশে গচ্ছিত টাকা দেশে ফেরানো যায় তা তার জানা নেই। এসব দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। জনগণ বুঝতে পেরেছিল এসব আষাঢ়ে গল্প বলে তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে তারা। শেখ হাসিনা ভিন্ন মত সহ্য করতেন না। বলা যায় এটাই তার জন্য কাল হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে শেখ হাসিনা নামটি এখন শুধুই ঘৃণার।